আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার আজকের পর্বে আমরা এখানে অনুশীলনীর প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা যাতে তোমাদের জন্য আরেকটু সহজ করা যায়, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। চলো আজকে আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে কথা বলি। দেখো প্রথমে কি বলছে, জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব। এখন জীববিজ্ঞান কি জিনিস তুমি নামটা শুনলেই বুঝতেছো। জীবন নিয়ে যে আলোচনা, মানে জীবন নিয়ে যে আলোচনা করা হয় যে বিজ্ঞানের যে শাখাটায়, ওইটাই হচ্ছে তোমার জীববিজ্ঞান। এখন জীববিজ্ঞান শিক্ষাটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ? এরকম থাকে না কোনো যে স্টুডেন্টরা মাঝে মাঝে জিজ্ঞেস করে না যে এরকম যে এটা পরে আমার লাভ কি, এটা আমি কি জন্য শিখবো, এটার কোনো লাভ আছে? এখন লাভগুলো চলো আমরা দেখি, শিক্ষার যে গুরুত্বটা কি জিনিস। এখানে দেখো জীববিজ্ঞান শিখলে তুমি কি হবে, দেখো বিভিন্ন উদ্ভিদ আর প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবা। আমরা জানি পৃথিবীতে অনেক ধরনের মানে অনেক প্রজাতির উদ্ভিদ আর প্রাণী আছে। 13 লক্ষ প্রজাতির উদ্ভিদ, 13 লক্ষ প্রাণী, 4 লক্ষ উদ্ভিদ, এরকম এই যে 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে, 13 লক্ষ প্রজাতির যে প্রাণী আছে, এই যে কত ভ্যারাইটি, তাহলে এই ভ্যারাইটিগুলো সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করতে পারবা। তারপরে দেখো জীব দেহের যে বিভিন্ন অংশ অঙ্গের গঠন সম্পর্কে ধারণা লাভ করতে পারবা। এরকম যে তুমি যদি এখানে বায়োলজিটা পড়তে যাও, তুমি এখানে পরিপাকতন্ত্র পড়তে পারবা, তারপরে রেচনতন্ত্র। এখন দেখো তুমি একটা খাবার বাইরে থেকে গ্রহণ করতেছো, ওই খাবারটা তোমার দেহে যে পরিপাক হয়ে তোমার পুষ্টি পরিবহন মানে পুষ্টির সাপ্লাই দিবে, এরপরে হচ্ছে ওইটা কতগুলো প্রসেসের মাধ্যমে তারপরে তোমার দেহ থেকে নিঃসৃত হয়ে যাবে। তাহলে দেখো এই যে তোমার দেহের ভিতর এই যে কাজগুলো হচ্ছে, এটা তো তুমি যদি মানে জানতে পারো, তাহলে তোমার দেহে যখন এই কাজগুলো সম্পন্ন হবে, মানে এটা তোমার জন্য মানে একটা আলাদা রকমের জ্ঞান অর্জন করতে পারাটাই তো আমাদের জন্য আনন্দের একটা বিষয়। তাহলে তুমি দেখো তোমার দেহের অভ্যন্তরে কি কি কাজ হচ্ছে, বিভিন্ন অঙ্গের গঠন সম্পর্কে জানতে পারতেছো, এরপরে কোন অঙ্গ কি কাজ করে। তারপরে দেখো জীবদেহে যে সংগঠিত বিভিন্ন বিপাকীয় আর জৈব রাসায়নিক কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। জীবদেহের ভিতরে যে বিপাকীয় আর জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো, শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো, যেমন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ভিতর কি আছে, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এই যে এই প্রক্রিয়াগুলো তোমার দেহের ভিতর সম্পন্ন হচ্ছে। তাহলে তুমি যদি এগুলো সম্পর্কে জানতে পারো, তাহলে এটা তোমার জন্যই বেনিফিট। অর্থাৎ তোমার জীবদেহের ভিতরে যে এই কাজগুলো হচ্ছে, অবশ্যই এটা সম্পর্কে তোমার জ্ঞান লাভ করার দরকার। এরপরে জীবদেহে সংগঠিত প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য সবুজ উদ্ভিদ দ্বারা কিভাবে উৎপন্ন হয়। ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, যেটার মাধ্যমে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে তারপরে মাটির নিচ থেকে হচ্ছে তোমার কৈশিক পানিকণা গ্রহণ করে, পত্ররন্ধ্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এরপরে যে শর্করাটা তৈরি করতেছে, ও এখানে কিন্তু তোমার যে রাসায়নিক কিছু বর্ণনাও হচ্ছে আছে আমাদের। এরপরে এই যে উদ্ভিদ তোমাকে খাদ্যটা দিল, এখন তুমি এরকমও হইতে পারে একটা উদ্ভিদে ফল ধরে আছে, তুমি ওইটা নিয়ে খেয়ে ফেললা। এখন ওইটা কিভাবে আসলো, এই যে জায়গাটা, এই জিনিসগুলো যদি তুমি জানতে পারো, যেটা তোমার জন্যই বেনিফিট। যে এখানে কি বলছে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য যে সবুজ উদ্ভিদ কিভাবে তৈরি করে, ওইটা তুমি জানতে পারবা। এরপর জীবন সম্পর্কে যে যাবতীয় সকল জ্ঞান অর্জন করতে পারবা। অর্থাৎ জীববিজ্ঞান পড়লে ওই জীবের জীবন, এর ভিতরে জীবনের ভিতরে কত যে বিক্রিয়াগুলা, রাসায়নিক, জৈব রাসায়নিক, শারীরবৃত্তীয় কত কিছু যে প্রসেস সম্পন্ন হচ্ছে, ওই সবগুলো সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করতে পারবা। এখন এই যে সব কিছু জ্ঞান অর্জন করার জন্যই আমাদের এই জীববিজ্ঞান শিক্ষাটা অবশ্যই দরকারি। এরপরে দেখো জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম। আমরা জানি জীববিজ্ঞানকে হচ্ছে তোমার দুইটা শাখায় ভাগ করা হয়েছে, একটা ভৌত আর একটা ফলিত। ভৌত যেখানে হচ্ছে তোমার তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, মানে এইখানে যেই পয়েন্টগুলো আছে, অর্থাৎ এর ভিতরে ইনক্লুডেড যেই মানে এই শাখাগুলা, ওগুলাতে কি হয়, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে দেখো এখানে হচ্ছে আমাদের 11টা পয়েন্ট আছে কি কি শাখা নিয়ে, শাখাগুলোর নাম শুধু আমাদেরকে এখানে বলতে বলছে। যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে হচ্ছে আমরা ওদের বর্ণনাগুলো করব না। এখন অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি, দেখো তুমি এখানে নাম শুনলেই বুঝতেছো যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। এরপরে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, এখানে হচ্ছে তোমার জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। শারীরবিদ্যা বা ফিজিওলজি, শারীরবিদ্যা, এখানে হচ্ছে তোমার শ্বসন, রেচন আর সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়। এরপরে দেখো আছে হিস্টোলজি। হিস্টোলজিতে তোমার কি নিয়ে আলোচনা করা হয়, এইখানে মানে আমরা যদিও ওই বর্ণনাগুলো করব না, কিন্তু এই জায়গায় আমাদের মানে বইয়ে যে দেওয়া আছে, আমরা পড়ার সময় একসাথে হচ্ছে পুরাটা পড়ে ফেলি, তাহলে আমাদের জন্য এটা মানে আরো ভালো হবে। চলো দেখো এখানে কি আছে। হিস্টোলজি, এখানে হচ্ছে টিস্যু নিয়ে আলোচনা করা হয়। তারপর ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, এখানে হচ্ছে তোমার ভ্রূণের সৃষ্টি, গঠন, বিকাশ নিয়ে আলোচনা করা হবে। এখন এইখানের যে এই পয়েন্টগুলা, এগুলা চেষ্টা করবা হচ্ছে সবগুলোর ইংলিশ টার্ম সহ মুখস্থ করার। কি জন্য? কারণ এমসিকিউতে কখনো কখনো এরকম বলে দিতে পারে ইভলিউশন
যে এই শাখাটা, জীববিজ্ঞানের ইভলিউশন শাখাটায় কি নিয়ে আলোচনা করা হয়, তখন তুমি এখন জানো হচ্ছে বিবর্তন বিদ্যা, এটার নাম শুনলে সবাই বুঝতে পারবে যে বিবর্তন নিয়ে, জীবের বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। কিন্তু ইভলিউশন যখন দিয়ে দিবে তখন তুমি হচ্ছে ঘাবড়া যাবে যে হ্যাঁ এইটা আবার কোন জায়গা থেকে দিছে, এইটা তো কখনো পড়ি নেই। এজন্য হচ্ছে এগুলোর ইংলিশ টার্ম সহ মনে রাখবা। এরপরে বাস্তুবিদ্যাতে কি আলোচনা করা হয় দেখো, ইকোলজি, যেখানে হচ্ছে বাস্তু সংস্থান নিয়ে আলোচনা করা হয়, পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। এন্ডোক্রাইনোলজি হচ্ছে তোমার হরমোন নিয়ে আলোচনা করা হয়। আর জীব ভূগোল, যেখানে হচ্ছে বায়োজিওগ্রাফি, এই শাখায় হচ্ছে পৃথিবীর ভৌগোলিক সীমারেখা, অর্থাৎ বাংলা নামটা শুনলেই বোঝা যায়, কিন্তু তোমাকে হচ্ছে ইংলিশ টার্মটা সহ মুখস্থ করতে হবে। দেখো ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি, কোষবিদ্যা, সাইটোলজি, কোষকে ইংরেজিতে সাইট বলে, যেখান থেকে কোষবিদ্যা হচ্ছে সাইট থেকে সাইটোলজি। এরপরে বংশগতিবিদ্যা হচ্ছে তোমার জেনেটিক্স, বিবর্তন হচ্ছে ইভলিউশন, বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি, এন্ডোক্রাইনোলজি হচ্ছে তোমার হরমোনবিদ্যা, এটা বাংলা হচ্ছে হরমোনবিদ্যাও তুমি বলতে পারো। এরপরে কি আছে, জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। তাহলে এই 11টা পয়েন্ট যেটা, এই সবগুলোতে হচ্ছে তোমার তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় বিধায় হচ্ছে এগুলাকে ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে এখানে যদি তুমি সংজ্ঞা দিতে চাও, প্রথমে কিন্তু এটাও বলতে পারো, যেখানে হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় ওটা হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞান। আর ফলিত কি হয়, ফলিততে হচ্ছে তোমার প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ এই শাখার যে অন্তর্ভুক্ত যে জিনিসগুলা, এগুলো হচ্ছে অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে। তুমি দেখো এই যে এখানে কি কি আছে, জীবাশ্ম, তারপরে জীব পরিসংখ্যান অর্থাৎ জীব গণনা, যে পরজীববিদ্যা, যে মানে যে জীবগুলো হচ্ছে অন্য জীবের দেহে মানে পরজীবী হিসেবে বাস করে, তারপরে মৎস্য বিজ্ঞান, কীটতত্ত্ব অর্থাৎ কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হবে। অণুজীব বিজ্ঞান হচ্ছে যে ক্ষুদ্র অণুজীবগুলো, ব্যাকটেরিয়া, ওগুলা নিয়ে আলোচনা করা হবে। আলোচনা বলতে হচ্ছে এখানে মানে প্রয়োগ হচ্ছে, ওই অণুজীব দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা যায়। এরপরে কৃষি বিজ্ঞান, দেখো কৃষি অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে। চিকিৎসা, জিন প্রযুক্তি দিয়েও হচ্ছে তোমার মানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজগুলো করা যায়, এটা কিন্তু বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করতেছে যে কোনো রিসার্চের জন্য। এরপরে প্রাণ রসায়ন দেখো, তারপরে পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, এই সবগুলাতে কি হচ্ছে আমাদের অলরেডি আমাদের জীবনে এই জিনিসগুলো প্রয়োগ হচ্ছে। এরপরে আরও কি আছে দেখো, বন বিজ্ঞান আছে, তারপরে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এরপরে ফার্মেসি, তারপরে বন্য প্রাণী বিজ্ঞান, এই জায়গায় হচ্ছে তোমার বন্য দন্তানুজ ফলা, বন্য প্রাণী বিজ্ঞান। এরপরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এটার মানে ইংলিশ টার্মটাও মানে এই বাংলাটাও হচ্ছে বায়ো ইনফরমেটিক্সই লেখা তোমাদের বইয়ে। এখানে হচ্ছে তোমার জীবনের সাথে যে মানে টেকনোলজিক্যাল যে জিনিসগুলা ওগুলার হচ্ছে কানেক্ট করা হয়। এরপরে মৃত্তিকা বিজ্ঞান আছে, দেখো এই সবগুলা কি হয় বর্তমানে আমাদের জীবনে হচ্ছে প্রয়োগ হচ্ছে, যার জন্য এটাকে হচ্ছে আমরা ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত করব। ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এই শাখাগুলো হচ্ছে এগুলো মানে আমি এখানে তোমাকে আরেকটা কথা বলি, এখানে ভৌত আর ফলিত যে দুইটা জিনিস না, দেখো কি করবা, যে কোনো একটা মানে ভৌত নয় ফলিত, যে কোনো একটা শাখার সবগুলা নাম হচ্ছে মানে মুখস্থ করবা বা আয়ত্ত করবা ইংলিশ টার্ম সহ। এরকম যদি এমসিকিউতে কখনো জিজ্ঞেস করে যে নিচের কোনটি ফলিত শাখার অন্তর্ভুক্ত, এখন তুমি যদি ভৌত সবগুলা জানো তার মানে 3টা পয়েন্ট তুমি এমনিতেই বুঝে যাচ্ছ যে এই 3টা ভৌতর অন্তর্ভুক্ত, আর এই 3টা বাদ দিলে যেটা থাকবে ওইটা তাহলে তোমার ফলিতের অন্তর্ভুক্ত। তাহলে এভাবে এমসিকিউটা ধরতে মানে এগুলো থেকে মেনলি হচ্ছে তোমার এমসিকিউই আসে। আর এভাবে সবগুলো যদি তুমি মুখস্থ করতে পারো মানে যে কোনো একটা, হয় তুমি এখানের 18টা পয়েন্ট মুখস্থ করো, না হলে ভৌত জীববিজ্ঞানের যে 11টা পয়েন্ট আছে এগুলো মুখস্থ করো, যে কোনো একটা মুখস্থ করে ফেললে কি হবে তোমার পরবর্তীতে এমসিকিউ ধরতে পারতে সুবিধা হবে। যে এখন এখানে কম পয়েন্ট আছে, তুমি চাইলে যে কোনো একটা মুখস্থ করে ফেলতে পারো। এরপরে দেখো আমাদের কি আছে, দ্বিপদ নামকরণ পদ্ধতি কি। এখন দ্বিপদ নাম, দুইটা আর পদ মানে হচ্ছে দুইটা অংশ। এখন একটি জীবের বৈজ্ঞানিক নামে 2টা অংশ থাকে, আমরা জানি যে কোনো জীবের বৈজ্ঞানিক নাম তুমি বলো, ম্যাঙ্গিফেরা, ইন্ডিকা, আমের যে বৈজ্ঞানিক নামটা, ম্যাঙ্গিফেরা একটা অংশ, ইন্ডিকা একটা অংশ। এরপরে আর্থোকার্পাস, হেটেরোফাইলাস, কাঁঠালের বৈজ্ঞানিক নাম যদি আমি বলি, আর্থোকার্পাস একটা অংশ, হেটেরোফাইলাস একটা অংশ। তারপরে কাতলা মাছেরটা বলো, ক্যাতলা 2টা অংশ আছে। এরপরে হচ্ছে পাট যদি বলো, কর্কোরাস ক্যাপসুলারিস 2টা অংশ। গরুর বৈজ্ঞানিক নাম যদি বলো, বস ইন্ডিকা। তাহলে এই যে 2টা অংশ থাকতেছে তাই না, সবগুলা যে দ্বিপদ নামকরণ অর্থাৎ যে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম, এগুলোর 2টা অংশ আছে। ওই বৈজ্ঞানিক নামগুলোরই 2টা অংশ বা পদ নিয়ে গঠিত। প্রথম অংশটি হচ্ছে তার গণের নাম, আর যে আমি 2টা অংশের প্রথম যেটা বললাম ওইটা হচ্ছে ওর গণনাম, আর পরেরটা হচ্ছে ওর প্রজাতির নাম। এখন এই গণনাম আর প্রজাতির নাম এই 2টা নাম মিলে হচ্ছে তোমার দ্বিপদ নাম গঠিত হয়, মানে দ্বিপদ নামকরণ তৈরি হয়। নামকরণের প্রক্রিয়া এই 2টা পদ নিয়ে যে নামকরণের প্রক্রিয়াটা এটাই হচ্ছে
তোমার দ্বিপদ নামকরণ পদ্ধতি। এখানে দেখো এই যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমো যেটা এটা হচ্ছে তোমার শুধু গণনাম, আর স্যাপিয়েন্স যেটা এটা হচ্ছে তোমার প্রজাতির নাম। তাহলে দুইটা গণ আর প্রজাতি পাশাপাশি বসে হচ্ছে তোমার দ্বিপদ নাম তৈরি করে। এর আরো কতগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো মেনে হচ্ছে আমাদের এই দ্বিপদ নাম পদ্ধতিগুলো মানে দ্বিপদ নামকরণ করতে হয়। এখন যেহেতু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা হচ্ছে এখানে এত বেশি মানে ব্যাখ্যা দিব না। এরপরে কি বলছে দেখো, শ্রেণীবিন্যাসের ধাপগুলো। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে ছন্দে ছন্দে মুখস্থ করে ফেলবা। এখন তুমি মুখস্থ করার পরেও পরীক্ষার খাতায় এটা লিখলে শূন্য পাইতে পারো কিভাবে, দেখো এটা যদি তুমি এভাবে নিচে নিচে লিখো তাহলে হচ্ছে এটা সুন্দরভাবে মুখস্থ করার পরেও 0 পাবা। কারণ এটা লেখার নিয়ম হচ্ছে এরকম করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে হয়। দেখো এভাবে তোমাকে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে হবে। দেখো রাজ্য, পর্ব, একটা সিঁড়ির মতো একটা স্ট্রাকচার হয়েছে না, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এটা হচ্ছে এই জায়গায় 45 ডিগ্রি, অর্থাৎ এভাবে সিঁড়ির মতো করে লিখতে হবে। এইভাবে করে না লিখলে কিন্তু মানে এটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি অনুযায়ী এই নিয়মটা অনুসরণ করেই হচ্ছে এই শ্রেণীবিন্যাসটা করা হয়, যার জন্য এটাকে হচ্ছে এভাবে লিখতে হয়। তোমাদের বইয়েও দেখো এরকম একটা অংশ দেওয়া আছে মানুষের যে নামকরণের শ্রেণীবিন্যাসের ধাপগুলো করা আছে, তাই না? মানুষের শ্রেণীবিন্যাসের ধাপ ওখানে দেখবা যে এভাবে সিঁড়ি কাটা আছে, এই যে এখানে বইয়ের ভিতর। তারপরে দেখো এই যে মানুষের যে নামকরণটা করছে মানে হোমোসেপিয়েন্স নামটা আসছে কিভাবে, এই যে রাজ্য, তারপর পর্ব, করডাটা পর্ব, বর্গ হচ্ছে প্রাইমেট, তারপর গোত্র হোমিনিডেই, গণ হচ্ছে হোমো, তারপর সেপিয়েন্স। দেখো এটা কিন্তু একটা এইভাবে সিঁড়ির মতো করে করা আছে। এটাই হচ্ছে নিয়ম, যেখানে হচ্ছে তোমার এই যে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় কি হয় শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিটা, এই যে সবার প্রথমে উপরের ধাপটা হচ্ছে বড় যেটা সেট, তার নিচের ধাপটা হচ্ছে তার উপসেট। অর্থাৎ রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, শ্রেণীর উপসেট হচ্ছে বর্গ, তারপরে গোত্র, গণ, প্রজাতি। অর্থাৎ নিচের দিকে যখন নামবে ওগুলো হচ্ছে প্রথমটার হচ্ছে উপসেট। তাহলে কি হবে দেখো, শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে হচ্ছে নেস্টেড হায়ারার্কি, যে নিয়ম অনুসরণ করে আমাদেরকে হচ্ছে অবশ্যই এটা সিঁড়ি আকারে লিখতে হবে। এখন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, তুমি চাইলে এগুলোর ইংলিশ টার্মটাও মানে লিখে দিতে পারো, বা মানে আয়ত্ত করতে পারলে অবশ্যই লিখে দিবা। রাজ্যকে কি বলে? কিংডম। এরপরে পর্ব হচ্ছে তোমার ফাইলাম, শ্রেণী হচ্ছে ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার, তারপর গোত্র ফ্যামিলি, গণ হচ্ছে জেনাস, আর প্রজাতি হচ্ছে স্পেসিস। এভাবে করে হচ্ছে তোমার শ্রেণীবিন্যাসটা লেখা লাগবে। আর তুমি চাইলে হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলে এটা দিয়েও শুরু করতে পারো। শ্রেণীবিন্যাস কি? বিশাল জীবজগৎকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করার যে মানে প্রক্রিয়াটা, ওইটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এখন শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি। তাহলে এভাবে মানে অবশ্যই তোমাকে এটা 45 ডিগ্রিতে লিখতে হবে। এভাবে যদি মানে সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, অবশ্যই সুন্দর একটা মার্কসও তোমরা ক্যারি করতে পারবা। যত সুন্দর করে তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করবা, তোমার মার্কসটাও তত সুন্দর হবে। এখন তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করতে পারো। এখানে তোমাদের জন্য তোমাদের অনুশীলনী সমাধান, এরপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, এবং এর সাথে আমাদের রয়েছে রোড টু মিশন 100 সাজেশন এবং সাইক্লোন সাজেশন, যেগুলো তোমাদের বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা যাতে আরেকটু সহজ হয়, যার জন্য আমাদের এই প্রচেষ্টাগুলো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অনুশীলনের অন্য কোনো প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।